জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড নিয়ে পানিতে ভাসছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনী। উজানে ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 15টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। রাতভর টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ফুলগাজী, পরশুরাম ও সোনাগাজীর বিস্তীর্ণ এলাকা। হাঁটু থেকে কোমর পানিতে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। ফেনী পরশুরাম ফুলগাজী সড়কে বন্ধ রয়েছে যান চলাচল, প্লাবিত হয়েছে 30টির বেশি গ্রাম। বিপাকে পড়েছেন দুর্গত এলাকার হাজার হাজার মানুষ। অন্যদিকে টানা বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নোয়াখালীর পৌর এলাকার বেশিরভাগ সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বন্ধ রয়েছে 5 উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা ও শ্রেণী কার্যক্রম। এছাড়া সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়ায় বন্যা আতঙ্কে বান্দরবানের নিম্নাঞ্চল ও নদীপাড়ের বাসিন্দারা। এরই মধ্যে চট্টগ্রামের ফৌজদারহাট, বাইজিদ লিংক রোড সহ বিভিন্ন সড়কের পার্শ্ববর্তী পাহাড়ে ছোট আকারে ধস দেখা দিয়েছে। পানি যাতায়াতের কোনো রাস্তা নাই কোনো, এখন আমরা বন্যার ভিতরে বাঁচতেছি। তারা লোক পরিবার পানি তোলে বাসি রয়েছে, কোনো দুর্গত এলাকা হিসাবে কোনো লোক দেখতেছে না। পানি উন্নয়ন বোর্ডে কোনো কাজে করে না। পানিয়ে সব বাড়িঘর ব্যাগ তলাই গেছে গই, পুকুর টুকুরের মাছ টাছ গেছে গই। আমাদের পৌর বাসিন্দা হিসাবে আমরা অনেক ভোগাচ্ছি। আমাদের এটা নিচু অঞ্চল। শহরে তো মোটামুটি আছে, গ্রাম সাইডের মানুষরা বেশি ভোগান্তিতে পড়তেছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শুল্ক আলোচনার বৈঠক শুরু হচ্ছে আজই। 9 থেকে 11 জুলাই পারস্পরিক শুল্ক চুক্তির দ্বিতীয় দফার আলোচনায় বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ইউএসটিআর। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন। বাণিজ্য সচিব, অতিরিক্ত বাণিজ্য সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় যোগ দিতে এরই মধ্যে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। এদিকে 3 মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 35% শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 1 আগস্ট থেকে এই শুল্ক কার্যকরের কথা রয়েছে। এর আগে বাংলাদেশের পণ্যের ওপর 37% শুল্ক সহ বেশ কয়েকটি দেশের উপর সম্পূরক শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। সে সময় শুল্ক কার্যকরের আগে সময় দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টকে চিঠি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর্থিক খাতে দুর্নীতি বন্ধে দায়িত্বশীলদের সৎ হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর একটি হোটেলে হিসাবরক্ষণ ও নিরীক্ষা পেশায় জড়িতদের মিলন মেলা অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট 2025-এ অংশ নিয়ে তিনি কথা বলেন। আর্থিক খাতের স্বচ্ছতা আনতে অডিটর ও অ্যাকাউন্টেন্টদের ভূমিকা সম্পর্কে সজাগ থাকার তাগিদ দেন অর্থ উপদেষ্টা। একই অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান বলেন, বিগত সরকারের সময় দায়িত্বপ্রাপ্তরা ব্যাংক খাত ধ্বংসের দায় এড়াতে পারেন না। ওই অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অডিট রিপোর্ট ভালো না হলে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেবে, ইতোমধ্যেই যার প্রভাব পুঁজিবাজারে পড়েছে। If I today judge the performance of audit firms based on their audit reports, I can tell you there will be no auditors left which will be qualified to do the job. Because the way it has been done and reported, misreported, does not qualify them to be in the profession in the future. কতগুলো একটু বেসিক রিফর্ম করতে, লং টার্ম বা মিডিয়াম রিফর্ম করবো না, কিন্তু যেই কটা ধরেছি সেটা আমরা দেখি, আমি চেষ্টা করবো এটাকে ইমপ্লিমেন্ট করতে। হিসাবগুলো ঠিকভাবে দেয়, এটার একটা দায়িত্ব কিন্তু যারা অ্যাকাউন্টেন্ট এদের ফার্মের, এটা আর সেই সংস্থারও দরকার আছে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবিলায় বাংলাদেশের নিজস্ব সামর্থ্য আছে বলে মনে করেন চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। তবে এ ব্যাপারে চীনের সহযোগিতার কথাও জানান তিনি। বুধবার সকালে চায়না বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সাপ্লাই চেইন সেমিনারে ইয়াওয়েন আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর গত আগস্ট থেকে 20টি চীনা কোম্পানির সঙ্গে বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্য দিয়ে প্রত্যাশিত বিনিয়োগ অঙ্গীকার কয়েক বিলিয়ন ডলার অতিক্রম করেছে। ফলে বাংলাদেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগে চীন সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে। সেমিনারে বিডা নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, চীনে বাংলাদেশের বিডার অফিস খোলার
চিন্তা করছে সরকার। এছাড়াও সংস্কৃতি বিনিময় ও সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশে একটি চাইনিজ কালচারাল সেন্টার প্রতিষ্ঠায়ও জোর দেন তিনি। China is definitely, in our opinion, the most likely biggest investor for Bangladesh in coming years and days. And that trend is very clear, even from the government of Bangladesh's side. So to be able to do that, we definitely need to help the potential Chinese investors feel a lot better about Bangladesh. And there's nobody else better than CEAB to be able to do that for us. They are in a very special place. They can bridge the gap between the potential investors and our country. They are definitely also in a position of trust. জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের দেখা মাত্র গুলি ও হত্যার অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই। সাবেক প্রধানমন্ত্রীর ফাঁস হওয়া ফোন কলগুলোর একটির অডিও যাচাইয়ের ভিত্তিতে এর সত্যতা নিশ্চিত করেছে বিবিসির আই ইনভেস্টিগেশন। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, মার্চে অনলাইনে ফাঁস হওয়া ওই অডিওতে হাসিনাকে বলতে শোনা যায়, গেল বছর ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে নিরাপত্তা বাহিনীকে তিনি নিজেই অনুমতি দেন। অনুমতি ছিল বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার এবং দেখা মাত্র গুলি করা সহ যে কোনো ব্যবস্থা নেয়ার। জাতিসংঘের তথ্য অনুযায়ী 1400-এর বেশি মানুষ নিহত হয় সেই সময়। বিবিসির অনুসন্ধানী দল বলছে, হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ওই ফোন আলাপের রেকর্ডিং ব্যবহারের পরিকল্পনা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অনুপস্থিত থেকেই বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনা। গণ আন্দোলনের মুখে ভারতে আশ্রয় নেয়া হাসিনা ও তার দল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনার গুলির নির্দেশ সংক্রান্ত বিবিসিআই এর অনুসন্ধানী প্রতিবেদন ট্রাইব্যুনালে সাক্ষ্য হিসেবে নেয়ার সুযোগ রয়েছে। এ কারণে প্রতিবেদনটি প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। সকালে নিজ কার্যালয়ে প্রসিকিউটর তামিম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণে জোরালো ভূমিকা রাখবে এই প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লেথাল উইপেন ব্যবহার করে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছিলেন। দেশের এই সকল স্থাপনাগুলো ধ্বংসের নির্দেশ তিনি দিয়েছিলেন তার দলকে, যেন এই দায় ছাত্রদের উপরে দেওয়া যায়। টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। আমরা সেটিকে বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। চার্জ গঠন যদি ট্রাইব্যুনাল করে থাকেন তাহলে এটিকে আমরা সাক্ষ্য হিসাবে এক্সিবিট করার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করব অ্যাট দি টাইম অফ ট্রায়াল। গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার আব্দুল কুদ্দুসকে দেখতে এসে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি শুধু বিএনপির নয়, জনগণেরও। সংস্কার ও বিচার একসাথে চলতে বাধা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণের প্রয়োজনে দ্রুত নির্বাচিত সরকার দরকার। ফ্যাসিবাদের পক্ষে যারা কাজ করছে তাদের শাস্তির দাবি জানিয়ে দেশকে সঠিক ট্র্যাকে চলতে রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান বিএনপি মহাসচিব। নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, খুনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল শেখ হাসিনা। তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল। এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। মাসব্যাপী জুলাই পথযাত্রার নবম দিনে এনসিপির নেতাকর্মীরা পৌঁছেছেন চুয়াডাঙ্গায়। এই মুহূর্তে সেখানে কথা বলছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। সংবিধানের মধ্যে নাই, আমরা 50টা বছর পেরিয়ে হয়ে গেছে, আমাদের সংবিধানের মধ্যে জনগণের ভাত কাপড়ের অধিকারের কথা লেখা থাকবে এমন একটা সংবিধান আমরা চাই।
এমন সংবিধান থাকবে যেই সংবিধানে বাংলাদেশের মানুষের কথা থাকবে, ধর্মীয় সম্প্রীতির কথা থাকবে, সেকুলারিজমের নামে ইসলাম বিদ্বেষ, ধর্ম বিদ্বেষের কথা ওই সংবিধানের মধ্যে থাকবে না। এই সংবিধান প্রণয়ন করতে হলে আমাদেরকে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। সে কারণে সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের দাবিতে সারা দেশব্যাপী এনসিপির যে জুলাই পদযাত্রা চলছে, এই জুলাই পদযাত্রার বার্তা আলমডাঙ্গা, চুয়াডাঙ্গার প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা কি পৌঁছায় দিবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এনসিপির কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান আছেন। মোল্লা মোহাম্মদ ফারুক এহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। মোল্লা মোহাম্মদ ফারুক এহসান আমার বন্ধু। আমরা একসাথে হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে আমরা লড়াই করে এসেছি। ছাত্রলীগ আমাদেরকে অ্যাটাক করেছে, আমাদেরকে মারধর করেছে ন্যায্য কথা বলার কারণে, কিন্তু মোল্লা মোহাম্মদ ফারুক এহসান আপনাদের আলমডাঙ্গার সন্তান কখনো ভয় পায় নাই, কখনো পিছিয়ে ফিরে আসে নাই। ওই মোল্লা ভাই, মোল্লা ভাই, এই বছরের একটা কথা বলি, 24-এর আন্দোলনের সময়টাতে আমাকে যখন রিমান্ডে শাহবাগ থানায় রাখা হয়েছে, শাহবাগ থানার গারদ থেকে শাহবাগ থানার গেট হয়ে রাস্তা দেখা যায়। আমি দেখি লম্বা চিকন করে একজনকে ছাত্রলীগ মারতে মারতে রক্তাক্ত করে শাহবাগ থানার ভিতরে নিয়ে আসছে। আমি দরজা থেকে সামনের দিকে তাকায় দেখি সেটা আর কেউ না, সেটা আমার বন্ধু মোল্লা ফারুক এহসান। ছাত্রলীগ তাকে মারতে মারতে শাহবাগ থানায় নিয়ে এসেছে। আমি তাকায় দেখি হাত দিয়ে রক্ত পড়তেছে মোল্লা ফারুক এহসানের, পা দিয়ে রক্ত পড়তেছে, কিন্তু মোল্লা ফারুক এহসানের দুই চোখে কোনো ভয় নাই। এই মোল্লা ডেঙ্গু মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় নিজেদের প্রস্তুতি আরও জোরদার করছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসা সহায়তা সামগ্রী হিসেবে যুক্ত হয়েছে পোর্টেবল আল্ট্রাসনোগ্রাম ও বেডসাইড হেমাটোক্রিট মেশিন। বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সরঞ্জাম হস্তান্তর শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর। তিনি জানান, ডেঙ্গুর ধরনে পরিবর্তন আসায় এখন রোগীদেরকে বিশেষ পরিচর্যায় রাখার প্রয়োজন পড়ছে। এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় 8টি পোর্টেবল আল্ট্রাসনোগ্রাম, 21টি বেডসাইড হেমাটোক্রিট মেশিন এবং 1066টি অন্যান্য চিকিৎসা সরঞ্জাম গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তিনি আরও বলেন, এসব যন্ত্রপাতি ডেঙ্গু চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বরগুনায় ডেঙ্গু সংক্রমণের হার কিছুটা বাড়লেও বর্তমানে তা নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি। এবার আন্তর্জাতিক। নেপাল চীন সীমান্তে ভয়াবহ বন্যায় প্রাণ গেছে কমপক্ষে 8 জনের। নেপালে নিখোঁজ 20, চীনে অন্তত 11। চলছে উদ্ধার কাজ। মঙ্গলবার তিব্বত অঞ্চলে মুষলধারে বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভোটেকোশি নদী প্লাবিত হয়ে ধসে পড়ে দুই দেশকে যুক্ত করা মৈত্রী সেতু। সেতুর ভাঙনে বন্ধ রয়েছে নেপাল চীন সীমান্ত বাণিজ্য। চীন থেকে আমদানিকৃত পণ্য সহ বেশ কয়েকটি কন্টেইনারও ভেসে গেছে তীব্র স্রোতে। নেপালে নুয়কোট জেলায় ত্রিশুলি নদীর তীরবর্তী এলাকাতেও উদ্ধার অভিযানে ব্যস্ত সেনাবাহিনী। অন্যদিকে ভারতের হিমাচলে বন্যায় মৃতের সংখ্যা 80 ছাড়িয়েছে। বর্ষা শুরুর একই সময়ে পাকিস্তানেও বন্যায় প্রাণ গেছে 38 শিশুসহ 79 জনের। এদিকে পাকিস্তানেও চলতি বর্ষা মৌসুমে 38 শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 79 জনে। অতিবৃষ্টি, বন্যাজনিত নানা দুর্ঘটনায় আহত হয়েছেন 140 জন। প্রতিবেশী পাকিস্তানেও 26 জুন থেকে 12 দিনে এমন পরিস্থিতি। খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব, সিন্ধু আর বেলুচিস্তানে হয়েছে সবচেয়ে বেশি প্রাণহানি। এসব এলাকায় কমপক্ষে 66টি বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 150। অস্বাভাবিক বেশি বৃষ্টির জেরে গিলগিত বালতিস্তান আর খাইবার পাখতুনখোয়া সহ উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে হিমবাহে ধস ও আকস্মিক পাহাড়ি ঢলের সতর্কতা জারি করেছে প্রশাসন।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।